গ্রামবাসীদের সামনে চোর সন্দেহে গাছে বাঁধা যুবককে বেধড়ক পেটালেন খোদ ওসি। বেশ কয়েকদিন ধরেই পোলবার নারায়ণপাড়ায় পরপর চুরি হচ্ছিল। আজ সকালে এলাকার মানুষ চোর সন্দেহে এক যুবককে ধরে মারধর শুরু করেন। তাকে বেঁধে রাখা হয় গাছে। পুলিশের দাবি, মারের চোটে চুরির কথা কবুল করে যুবক। গ্রামবাসীদের হাত থেকে তাকে উদ্ধার করতে গিয়ে উল্টে মারধর করেন পোলবা থানার ওসি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে পোলবা থানার ওসি তিনি মারধর করছেন গাছে বাঁধা যুবককে। বিধান সরকার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিধান, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যেখানে সমীর সরকার পোলবা থানার ওসি তিনি গাছে বাঁধা ব্যক্তিকে মারধর করছেন। ঠিক কি ঘটেছে বিধান? দেখো মফিয়া, আজকে সকালবেলা যেটা হয়েছে যে নারায়ণপাড়া গ্রাম, সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পোলবা থানার অন্তর্গত এই গ্রামে কয়েকটি বাড়িতে চুরি হয় এবং সেই চোরাই সামগ্রী কামদেবপুর বলে একটি গ্রাম রয়েছে, সেখানে একটি আমবাগান থেকে উদ্ধার হয় হ্যান্ড পাম্প এবং বাসন কোসন যে সমস্ত চুরি হয়েছিল। সেখানে চোর সন্দেহে দুজনকে প্রথমে গ্রামবাসীরা আটক করে, তাদেরকে ধরে নিয়ে আসে নারায়ণপাড়া গ্রামে। সেখানে তাদের গাছে বেঁধে ফেলা হয় এবং গাছে বেঁধে মারধর শুরু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং যেটা দেখা যায় যে ওই গ্রামবাসীদের মারের চোটে কিন্তু চুরির কথা কবুল করে মহসিন হালদার নামের যুবক, এবং তারপরে পুলিশ তাকে উদ্ধার করার জন্য গেলেও পুলিশ এই মহসিনকে কিন্তু উল্টে মারধর শুরু করে, এমনটাই অভিযোগ। কারণ আমরা যেটা দেখেছি যে পোলবা থানা ওসি সমীর সরকার নিজে মারধর করছেন মহসিন হালদারকে। বিধান, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি। জয়ন্তদা, মৌপিয়া কথা বলছি। জয়ন্তদা, আমরা যে ছবি এই মুহূর্তে 24 ঘন্টায় দেখাচ্ছি এক্সক্লুসিভলি, গাছে বাঁধা রয়েছেন এক ব্যক্তি যাকে স্থানীয় মানুষটা মারধর করছেন চোর সন্দেহে। অভিযোগ যে চুরির কথা সে কবুলও করেছে। ওসি তিনি তার নেতৃত্বে পুলিশ বাহিনী পৌঁছে এবং ওসি নিজে তাকে মারধর করছেন। আইনের চোখে কি এটা হতে পারে? এটা কি বৈধ, সমীচীন? এক ভয়ঙ্কর তালিবানি শাসনের উদাহরণ আমরা পাচ্ছি। তিনি চোর হন বা যেই হন, কোনো অবস্থাতেই পুলিশ তাকে গাছে বেঁধে পেটাতে পারে না। আর তিনি যদি কবুলও করে থাকেন, সাধারণত আমরা দেখি উন্মত্ত জনসাধারণ যখন গণপ্রহার কাউকে দেয়, তখন অনেকেই কিন্তু অপরাধ না করেও ওই গণপ্রহারের হাত থেকে বাঁচবার জন্য অনেকে কবুল করে ফেলেন, বলেন যে আমি অপরাধটা করেছি। এখানেও সেরকম কোনো নমুনা কিনা তা বলা যায় না। যাই হোক, এখনো অবধি আমাদের দেশে কিন্তু আদালতের শাসন রয়েছে, এখনো অবধি আইনের শাসন রয়েছে। অবিলম্বে পোলবা থানার ওসির বিরুদ্ধে কেন কোনো সাজা দেবার মতো কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না, এ প্রশ্ন উঠতেই পারে। আর আমি বলবো, যাকে ওই ধরনের বেধড়ক প্রহার করা হচ্ছে, তিনি যেন পোলবা থানার অফিসার ইনচার্জের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেন। কারণ যে উদাহরণ আপনারা দেখাচ্ছেন, এ বোধহয় তালিবানি শাসন হার মানায়। এক ভয়ঙ্কর অপরাধ। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যদি কোথাও এ ধরনের ঘটনা ঘটে, তাহলে কিন্তু পুলিশের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া যুক্তিযুক্ত হবে বলে আমার ধারণা। জয়ন্ত, কি প্রভিশন আছে সেক্ষেত্রে এই ওসির বিরুদ্ধে? কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? কি প্রভিশন আছে? দেখুন, ভারতীয় দণ্ডবিধিতে কিন্তু যে কোনো সময় এই ধরনের সাজার অর্থাৎ বিচার না করে এই ধরনের আইন হাতে নিয়ে নেওয়াটা একটা সবসময় অপরাধ। এছাড়াও যদি মহামান্য কলকাতা হাইকোর্টের নজরে আনা যায়, পুলিশের এটাকে বলে ওভার অ্যাকশন, এই ওভার অ্যাকশনের বিরুদ্ধে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ওই পুলিশের বিরুদ্ধে যিনি এ ধরনের আচার আচরণ করছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এছাড়াও ওই অফিসারের বিরুদ্ধে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসিপ্লিনারি প্রসিডিং চালু করতে পারেন। ধন্যবাদ জয়ন্ত। আমি বিধানের কাছে আবারও ফিরে যাবো। বিধান, খুব সংক্ষেপে তোমার কাছে জানতে চাইবো যে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কোনো বক্তব্য পাওয়া গেছে এই ঘটনার পর? দেখো মৌপিয়া, একটু আগেই জেলা পুলিশ সুপার সুকেশ জৈনের সঙ্গে কথা হচ্ছিল। তিনি বলছেন যে তিনি বিষয়টি জানেন না, কারণ ঘটনাটা ঘটেছে পোলবা থানার নারায়ণপাড়া গ্রামে। সেখানে কি ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত তার কাছে খবর এসে পৌঁছায়নি। কারণ একটু আগেই আমার সঙ্গে ফোনে কথা হয়েছে সুকেশ জৈনের, তিনি বললেন যে তিনি খবর নিয়ে জানাবেন, কারণ তিনি তার কাছে এখনো পর্যন্ত এই খবর এসে পৌঁছায়নি ঠিক কি ঘটনা ঘটেছে। তবে ধন্যবাদ বিধান সরকার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আমরা আরো একবার আপনাদের দেখাবো যে ঠিক কি ঘটছিল সেই মুহূর্তে।
এবার স্ক্যানারে রোজভ্যালির হোটেল ব্যবসায় প্রভাবশালী যোগ পেল সিবিআই। গোয়েন্দাদের দাবি, গৌতম কুণ্ডুর হোটেল ব্যবসা বাড়াতে সাহায্য করেন প্রভাবশালীরা। এই সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখছে সিবিআই। এইসব নথির ভিত্তিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে তলব করা হতে পারে বলে সিবিআই সূত্রে খবর। বিক্রম দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিক্রম, ঠিক কোন দিকগুলো ভাবাচ্ছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকদের? দেখো, রোজভ্যালি কাণ্ডে তদন্ত করতে গিয়ে যেটা সিবিআই জানতে পারছে যে হোটেল ব্যবসার ক্ষেত্রে কিন্তু বড়সড় প্রভাবশালী যোগ রয়েছে এবং সেক্ষেত্রে রোজভ্যালি গোষ্ঠী বা গৌতম কুণ্ডু যে হোটেল ব্যবসা করেছিল সেই হোটেল ব্যবসা করার ক্ষেত্রে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে সাহায্য করেছিল এবং সব থেকে বড় বিষয় যে এই হোটেল ব্যবসার যে সামনে রেখে কিন্তু বিভিন্ন বেআইনি অর্থনীতির ব্যবসাতে টাকা ইনভেস্ট করে ইনভেস্টররা সেই কাজে কিন্তু করেছিল, এমনটাই রোজভ্যালির বিরুদ্ধে অভিযোগ মানে যোগ পাওয়া যাচ্ছে। এবং ইতিমধ্যে আমি যেটা জানতে পারছি বেশ কয়েক জায়গায় তল্লাশি অভিযান চলে এবং সেই তল্লাশি অভিযানে কিন্তু নির্দিষ্টভাবে তথ্য প্রমাণ পেয়েছে সিবিআই, যেখানে প্রভাবশালীদের একটা ভূমিকা দেখা যাচ্ছে যে গৌতম কুণ্ডু যেভাবে রোজভ্যালির বিভিন্ন জায়গায় হোটেল করেছিল, বিশেষ করে কলকাতা এবং বেশ কয়েকটি জেলায়, সেক্ষেত্রে তার পেছনে কিন্তু বড়সড় একটা প্রভাবশালীদের যোগ রয়েছে এবং সেক্ষেত্রে চক্রান্ত করা হয়েছিল বা আগে থেকেই ষড়যন্ত্র করা হয়েছিল যে এই হোটেলকে সামনে রেখে তারা কিন্তু ইনভেস্টরদেরকে এলিউ করবে, এমনটাই সিবিআই সূত্রে খবর। এবং সেক্ষেত্রে যার যেই প্রভাবশালী ব্যক্তিদের নামে ইতিমধ্যে তথ্য প্রমাণ পাওয়া গেছে তাদেরকে কিন্তু তলব করতে পারে সিবিআই, এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পারি। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো, কারণ সিবিআই স্ক্যানারে রোজভ্যালির পর্যটন ব্যবসা। গোয়েন্দাদের দাবি, দিল্লি কলকাতার একাধিক প্রভাবশালীকে আকর্ষণীয় ট্যুর প্যাকেজ অফার করে রোজভ্যালি। এই সংক্রান্ত বিভিন্ন নথি সিবিআই এর হাতে এসে পৌঁছেছে। আমানতকারীদের টাকায় কেন প্রভাবশালীদের ভ্রমণের প্রস্তাব দেন গৌতম কুণ্ডু? উত্তর পেতে প্রভাবশালীদের তলব করতে পারে সিবিআই। আমি আবারও ফিরে যাব বিক্রমের কাছে। বিক্রম, এই প্রভাবশালীদের কি তলব করতে পারে সিবিআই? বিক্রম, শুনতে পাচ্ছ? দেখো, আমরা যেটা সিবিআই সূত্রে জানতে পারছি যে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যখন রোজভ্যালি গোষ্ঠী সেক্ষেত্রে তদন্ত করতে যায় সিবিআই, তখন দেখা যায় যে সুদীপ বন্দ্যোপাধ্যায় তারা কিছু ট্যুর বুক করছে রোজভ্যালির ট্যুরস অ্যান্ড ট্রাভেল গ্রুপ, তারা কিন্তু 18 লক্ষ টাকা দিয়ে সেটাকে আপগ্রেড করায়। এবং এখানেই শেষ হয় যেটা সিবিআই সূত্রের খবর যে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলকে যখন বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয়, বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়, সেক্ষেত্রে কিন্তু যেটা জানা যাচ্ছে যে রোজভ্যালি ট্যুরস অ্যান্ড ট্রাভেল গ্রুপ তারা কিন্তু বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি, যাদের মধ্যে কলকাতায় বেশ কয়েকজন রয়েছে, এই রাজ্যে বেশ কয়েকজন রয়েছে এবং দিল্লিতেও বেশ কয়েকজন রয়েছে, যাদের শুধুমাত্র টিকিট বুক করে দেওয়া বা তাদের ট্যুর স্পন্সর করা এমনটাই নয়, তাদের আত্মীয় স্বজন এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের বান্ধবীও পর্যন্ত বিভিন্ন টিকিট বুক করে দেওয়া হয়েছে, বিভিন্ন ফ্লাইটের টিকিট বুক করে দেওয়া হয়েছে, বিভিন্ন ট্যুর স্পন্সর করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা যেটা জানতে পারছি সেখানেও সিবিআই তদন্ত করতে গিয়ে বা তল্লাশি অভিযান করে কিছু নথিপত্র এমন বাজেয়াপ্ত করেছে বা এমন কিছু তথ্য প্রমাণ পেয়েছে সেখানে নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন কিন্তু সুবিধাভোগী রয়েছে যারা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বা গৌতম কুণ্ডুর কাছ থেকে সাহায্য পেয়েছে। এবার এই সুবিধার বিরুদ্ধে তারা কি দিয়েছে, এই সুবিধা পাওয়ার ক্ষেত্রে তাদের কি ভূমিকা ছিল? বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। ফের চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি, তবে সরাসরি অস্বীকার করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর এই কারণেই প্রতিহিংসা, এই কারণেই তিনি এখন গড়াদেরও পারে, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি হাউস থেকে বেরিয়ে টয়লেটের দিকে যখন যাচ্ছি, লবিতে যখন যাচ্ছি, সুদীপদা সামনে একজন লোক এসে দাঁড়িয়ে, সুদীপদা আমাকে দাঁড়াতে বললো, দাঁড়াও। আমার কি হয়েছে? তো বললো, ওই ভদ্রলোক বললো প্রাইম মিনিস্টার অফিস থেকে আসছে, প্রাইম মিনিস্টার সুদীপদার সঙ্গে কথা বলতে চেয়েছেন। সুদীপদা তখন বললো, আমি তো এভাবে তো কথা বলতে পারবো না। তো আমাকে জিজ্ঞেস করলো যে কি করবো কল্যাণ। আমি বললাম যে আপনি দিদির সঙ্গে কথা বলুন আগে। তো বললো ঠিক আছে। তখন ওই প্রাইম মিনিস্টার যে লোক এসেছিল তাকে বললো, 20 মিনিট बाद में आइए, 20-25 মিনিট बाद में आइए। যে সুদীপদা মমতাদের সঙ্গে কথা বললো না, আপনারা কেউ যাবেন না, কারণ এরা এই যে ইউনাইটেড অপোজিশন, সে অপোজিশনটাকে ভাঙার চেষ্টা করছে। কমলিকা সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে। কমলিকা, যেভাবে আমরা দেখেছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পালের গ্রেফতারির পর থেকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগে সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই অভিযোগে কি নতুন মাত্রা যোগ করছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই সংযোজন?
একেবারেই, কারণ এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তাতে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে ফিলারটা এসেছিল সেটা স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছিল এবং পিএমওর পার্টির থেকেও না, পিএমওর একজন এসে দেখা করেছিলেন এবং তিনি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি কথা বলতে চান এবং এই গোটা বিষয়টা সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখা করতে চাইনি এবং তারপরে এই গ্রেফতার হয়েছে। এই দুটো জিনিসকে তৃণমূল কংগ্রেস পাশাপাশি রেখে প্রজেক্ট করতে চাইছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা যে বক্তব্য বলছে যে নোট বাতিল এবং তার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা, নোট বাতিল নিয়ে সবচেয়ে বেশি তারা সোচ্চার রয়েছে এবং তাই তাদের সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে, এই জিনিসটা তারা প্রজেক্ট করতে চাইছে এবং তার জন্যই তারা এত ধর্ণা দিচ্ছে এবং এতটা আন্দোলন করছে, কারণ তারা নোট বাতিলে সবচেয়ে বেশি সোচ্চার, তাই তাদের রাজনৈতিক প্রতিহিংসা তাদের বিরুদ্ধে হচ্ছে। সুতরাং এই টোটাল প্রজেকশনটা কোথাও না কোথাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই যে বক্তব্য তা দিয়ে জাস্টিফাইড হচ্ছে। কমলিকা, ধন্যবাদ। কলকাতা থেকে ভুবনেশ্বর, রিজার্ভ ব্যাংক থেকে সিবিআই দফতর, রাজনৈতিক উত্তাপ রাজধানী দিল্লিতেও। কেন্দ্র বিরোধী বিক্ষোভকে সর্বস্তরে নিয়ে গেছে তৃণমূল কংগ্রেস। নোট বিরোধী প্রতিবাদ এবং রোজভ্যালি কাণ্ডে সুদীপ তাপস গ্রেফতার। তৃণমূলের দাবি দুটি ঘটনা আলাদা নয়, পরস্পর সম্পর্কযুক্ত। নোট বাতিলের প্রতিবাদ করাতে তৃণমূল সাংসদকে গ্রেফতার করে প্রতিহিংসা চরিতার্থ করছে কেন্দ্র, এমনটাই অভিযোগ তৃণমূলের। তাই সমান্তরালে চলা দুটি ইস্যুর একযোগে প্রতিবাদ করছে তৃণমূল। ভুবনেশ্বরের সিবিআই দফতর, কলকাতায় রিজার্ভ ব্যাংকের দফতরে আজও বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকরা। বিক্ষোভ দেখানো হয় নয়াদিল্লিতেও। বিরোধীদের চাপে পড়ে শেষমেশ পিছু হটবে সরকার। নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে, দাবি তৃণমূল সাংসদ সৌগত রায়ের। Now this will all depend on how much the other political parties take up. We shall do our maximum. Now if there is a total pressure from all the opposition parties, I'm sure that government will have to retrace its steps. And this movement will go on till the budget session of the parliament starts on 31st of January, after which we shall take the protest to a new level. নোট বাতিলের জেরে মানুষের দুর্ভোগ এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের প্রতিবাদ। কলকাতায় রিজার্ভ ব্যাংকের আঞ্চলিক দফতরের সামনে তৃণমূলের ধর্নার আজ দ্বিতীয় দিন। রয়েছেন শাসক দলের নেতা কর্মী সমর্থকরা। সব জাতি ধর্ম নির্বিশেষে তারা সকলে এসে বলছেন আমরা টাকা পাল্টাতে এসেছি, আমরা টাকাটা পাল্টাতে পারছি না। কেন? আরবিআই পূর্ব ঘোষিত 31শে মার্চ অব্দি আপনি টাকা পরিবর্তন করতে পারেন, পুরনো টাকাটা পরিবর্তন। হঠাৎ ডিসেম্বরের মাঝামাঝি তারা বন্ধ করে দিলেন। কত মানুষ সচেতন আছে বলুন তো, কতটা তারা বুঝতে পারেন? তারা আজকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন, তাদের টাকা পাল্টানো ছিল। দেখেও তাদের মনে হয়, আপনাদের এটা দেখেও মনে হয় যে এরা কালো টাকা রোজগার করে। মানুষ কষ্টে আছে, বেদনায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা দেখে চুপ থাকতে পারেন না, তাই প্রতিবাদ চলবে এবং প্রতিবাদ চলছে। গতকালের পর আজ ফের ধর্না দিল্লিতেও। আজও সাউথ এভিনিউতেই ধর্নায় তৃণমূলের সাংসদরা। গতকালই 9 রাজ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল তৃণমূলের ধর্নার প্রেক্ষিতে সতর্ক ছিল দিল্লি পুলিশ, কিন্তু চমক না দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনের পথেই হেঁটেছিলেন তৃণমূল সাংসদরা। আন্দোলনের ঝাঁজ বাড়ালেও সম্ভবত কৌশল বদলে ফেলেছেন দলের নেতারা। নোটবন্দি এবং রাজনৈতিক প্রতিহিংসার ইস্যুকে সামনে আনতে গেরিলা আন্দোলনকে হয়তো আর হাতিয়ার করতে চাইছে না তৃণমূল। কংগ্রেসের সঙ্গে থেকে থাকা আমরা দুটো দল এবং অন্যান্য দল যেভাবে করেছি তাতে নরেন্দ্র মোদী ভয় খেয়ে গেছে। তাই নরেন্দ্র মোদী এখন করছেন কি, নিজের স্টেট থেকে একজনকে নিয়ে এসে সিবিআই ডিরেক্টর করেছে, নিজের তাকে তার মাধ্যম দিয়ে সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতাদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কোন রাজনৈতিক বদলা নয়, চিটফান্ডের ফাঁদে পড়ে সর্বশান্ত হয়েছেন বহু মানুষ। রাঘব বোয়ালদের ধরতেই ময়দানে নেমেছে সিবিআই। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতা সম্বিত পাত্রের। सुदीप बंदोपाध्याय जी का कहना कि ये बदले की राजनीति है, यह बहुत ही अहंकारी बात है। आदरणीय सुप्रीम कोर्ट जो कि महामहिम है, उनके निर्देश के अनुसार सुप्रीम कोर्ट के कहने पर ही सीबीआई ये पूरी इन्वेस्टिगेशन कर रही है। चिट फंड स्कैम में 18 लाख ऐसे परिवार हैं जो गरीब हैं और जिनका सब कुछ इन चिट फंड स्कैम वालों ने और इन राजनेताओं ने मिलकर लूट लिया। आप बताइए, क्या गरीबों को हक नहीं मिलना चाहिए? क्या गरीबों को न्याय नहीं मिलना चाहिए? आज जब सुप्रीम कोर्ट के कहने पे गरीबों को न्याय मिल रहा है और जिन लोगों ने गरीबों को लूटा उनको आज इन्वेस्टिगेशन होकर उनसे पूछताछ हो रही है, तो ये राजनेता इस प्रकार की भाषा का प्रयोग कर रहे हैं।